শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 19 বৈশাখ 1423 বাংলা 2 মে 2016 সোমবার। দর্শক, বৈশাখের শেষের দিকে হলেও আমাদের প্রশান্তি লাগছে, কারণ বৃষ্টির প্রত্যাশা আমরা করছিলাম, সেই বৃষ্টি কিন্তু দেখা দিয়েছে। এরকমই একটা আবহাওয়া বিরাজ করুক, জনজীবনে প্রশান্তি আসুক, তাই আমরা চাই। প্রতিদিন আপনাদের সুন্দর কাটুক। দর্শক, গল্প তো চলবেই 2 ঘন্টা জুড়ে। প্রতিদিনের মতোই 2 ঘন্টা জুড়ে থাকছেন দুজন অতিথি, যাদের সঙ্গে থাকছে আমরা দুজন। আমি জীবন, কিবরিয়াও থাকছি। শুভ সকাল রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে। আর বৃষ্টিটা আসলে ঢাকা শহরেই হয়েছে, ঢাকা শহরের আশেপাশে হয়েছে, উত্তরবঙ্গে হয়নি, এবং কোন কোন জেলায় হচ্ছে, কোন কোন জেলায় হচ্ছে না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, তাদের যেখানেই অবস্থান করেন না কেন, আবহাওয়াটা অনুকূলে থাকুক, সেই প্রত্যাশা আসলে থাকছে সবসময়। আর রাঙা সকাল মানেই হচ্ছে সফল মানুষের জীবনের গল্প, এবং সফল মানুষরা কেমন, কিভাবে সফল হচ্ছেন, সমাজের বিভিন্ন জায়গায় কাজ করে কিভাবে তারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই গল্পগুলো আমরা রাঙা সকালে তুলে নিয়ে আসি। আজকে প্রথম ঘন্টায় এমন একজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তিনি আসলে একজন সমাজসেবী, এবং সমাজসেবা করেই তিনি সফল মানুষের কাতারে। সাইফুল ইসলাম নেসার হচ্ছেন তিনি। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। চিটাগং থেকে আসলেন, চিটাগংয়ের কি অবস্থা? তখন আমি যখন আসছি তখন পর্যন্ত মানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মানে গরমের মানে মাত্রা শেষ হয় না আর কি। সিলেটে তো বৃষ্টি হচ্ছে, সে ব্যাপারে আসলে নলেজ ছিল না। সিলেটে বৃষ্টি হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে বন্যার মতো হয়ে গিয়েছে আসলে। চট্টগ্রামে কি জন্ম আপনার? জি, চট্টগ্রামে। কোথায় এটা? চট্টগ্রাম ভাটিয়ারি, সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকার বাংলাদেশ মিলিটারি একাডেমি, তেমন জন্ম। আচ্ছা আচ্ছা। সীতাকুণ্ড তো অসম্ভব সুন্দর একটা জায়গা, প্রকৃতির একেবারে। আমার একবার যাওয়া হয়েছিল, চমৎকার একটি জায়গা। এটা কি হিন্দুদের তীর্থস্থান না সীতাকুণ্ড? সীতাকুণ্ড পাহাড়ে না? এখানে প্রতি বছর ইন্ডিয়া থেকে সহ বিভিন্ন দেশ থেকে মানুষরা, হিন্দুরা আসে, এসে তারা পুজোতে আসে। জি, আচ্ছা। আমরা একটু আপনার শৈশবের গল্প শুনি। কোথায় বড় হয়েছেন? শুধু যে এলাকার কথা বললেন সেটা না, চারপাশের পরিবেশ, প্রতিবেশ, বন্ধু বান্ধব, পরিবার, সবকিছু মিলিয়ে একটু শুনি। আমাদের যে এলাকায় জন্ম সেটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। যেটা হয়, যেটা যখন একজন আর্মি কমিশন নেয় বা ওখানে ক্যাডেট, হ্যাঁ, ওই এলাকাটাই আমার জন্ম। মানে এটার মতো সুন্দর এলাকা, মানে এটা শহরও বোঝা যায় না, গ্রামও বোঝা যায় না, নীরব একদম। অনেক ভালো একটা এলাকা, যেখানে একপাশে তাকালে দেখা যাবে সমুদ্র, যেখানে সীতাকুণ্ড শিপ ব্রেকিং আছে, যেখানে ডেড শিপ গুলো এনে কাটা হয়। আচ্ছা। একদিক দিয়ে বঙ্গোপসাগর, আরেক দিক দিয়ে হচ্ছে পাহাড়, মাঝখান দিয়ে আমাদের জীবনযাত্রা ছিল আর কি। তো সেই হিসেবে সবচেয়ে ভালো লাগতো যখন সকালবেলা ট্রেনটা আসতো, কারণ ট্রেনের পাশে আমাদের বাসা ছিল। এর ট্রেনের অপোজিট সাইডে হচ্ছে ক্যাডেটদের ট্রেনিং হইতো। তো ক্যাডেটরা আপনার ওই সময় তাদেরকে বিভিন্ন ধরনের জঙ্গলি ড্রেস পরে, অর্থাৎ মাথায় এয়ারটেল ক্যাডেটের সময় আমাদের ওখানে একটা ড্রেন ছিল, পাহাড় পর্বত তাদেরকে করতে হইতো, রেস্কিউ করতে হইতো। কিভাবে রেস্কিউ করতে এই ট্রেনিংটা হইতো। দেখা যেত রাতে 1টা, 2টা, 3টার দিকে তারা মানে গুনগুন করে আমাদের ঘরের পিছন দিয়ে আসছে। এটা কিন্তু ক্যান্টনমেন্ট এর বাইরে। আচ্ছা আচ্ছা। তারা আসতো, এসে এখান দিয়ে মানে হাঁটতো বলে ট্রেনিং করতো। তো এটা আমরা অনেক সময় মানে ভালো লাগতো আমাদের কাছে। তখন আমাদের কাছে একটা অনুপ্রেরণা হইতো যে আমাদেরকে এরকম হইতে হবে একদিন। ওই ক্যাডেট দেখে যখন কমিশন নেয়, অফিসার হয়, তখন অনেক স্বপ্ন দেখতাম আমরা যে আমরাও একদিন ক্যাডেটের মতো হব। আর আমিও বাংলাদেশ মিলিটারি একাডেমি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছি। এটা আর্মিদের একটা অঙ্গ প্রতিষ্ঠান, সেখানে আমার পড়ালেখা। এরপরে আমি একটু পরিবারের কথা শুনি। পরিবারে কে কে আছে আপনার? পরিবার আমরা 3 ভাই, 1 বোন, আমার ছোট বোন আছে। আর বাবা তো 2007 সালে মারা গেছেন আর কি। আচ্ছা, আপনার 3 ভাই 1 বোন। আচ্ছা, বাবা কি করতেন? বাবা ওই ভাটিয়ারিতে, আমাদের এলাকাতে যেখানে ছিলাম সেখানে ফার্মেসি ছিল। আচ্ছা, ফার্মেসিতে কাজ করতেন। মা কি করতেন? মা গৃহিণী ছিল। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আপনার সম্পর্কে একটু ছোট করে আমাদের দর্শকদের জানাই, তারপরে আমরা আরামসে আড্ডাটা দিব। দর্শক, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি সাইফুল ইসলাম নেসার, সকলের কাছে পরিচিত রোগীর বন্ধু নামে। হাসপাতালে ঘুরে ঘুরে অজ্ঞাত রোগীর সন্ধান এবং সেবা করাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন তিনি। অজ্ঞাত পরিচয়ের কোনো রোগী ভর্তি হয়েছে খবর পেলেই হাসপাতালে ছুটে যান নেসার। সেবা যত্ন করেন, সাধ্যমতো ওষুধপথ্য, কাপড় চোপড় কিনে দেন, স্বজনদের খোঁজ পেতে সাহায্য করে থাকেন। 10 বছর ধরে এখন পর্যন্ত প্রায় 600 রোগীকে এভাবেই সেবা দিয়ে আসছেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোনো অজ্ঞাত রোগী এলেই খবর চলে যায় নেসারের কাছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য গেটম্যান আয়রাই খবর দেন তাকে। চলুন তার কাছে যাই আমরা এবং তার সম্পর্কে জানার চেষ্টা করি।
হ্যাঁ, যে গল্প আমরা করছিলাম যে পরিবারের কাছ থেকে বাবার কথা শুনছিলাম এবং মার কথা শুনছিলাম, আপনি কি সবার বড়? না, আমি ভাইদের ভিতর ছোট, বোন আমার ছোট। আচ্ছা, পরিবারের ব্যাপারটা কেমন ছিল? থাকে না যে বাপ মা ভাই বোন সবার মধ্যে একটা অন্যরকম সুন্দর সম্পর্ক, হ্যাঁ, সব মিলিয়ে অনেক। কেমন ছিল? অনেক, আমাদের ফ্যামিলি অনেক গোছানো একটা ফ্যামিলি। এখন পর্যন্ত মানে কোনো ধরনের দ্বন্দ্ব বা এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আর আমাদের ফ্যামিলির ভিতরে একটা স্যাক্রিফাইস আছে। আচ্ছা, কি ধরনের স্যাক্রিফাইস? যেমন আমি যে কাজটা করি এত লং টাইম, তো মানুষ যাই কিছু বলুক কিন্তু ফ্যামিলি কখনো ওইভাবে বলে না। যখন মানুষ এই মনে করে আমার মাকে নক করে যে তার তো একটা লাইফ আছে, সে কেন এগুলো করে, এতটা কেন উড়াচ্ছে, তখন আমার একটু কষ্ট পাই আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক তখন আছে। আমি আমার মাকে অন্যভাবে একটা ডাইভার্ট করে মানে একটু সান্ত্বনা দিই, এছাড়া তো আমার কিছু করার থাকে না। মা আপনাকে সাপোর্ট দেন তো? হ্যাঁ, আমার মা অনেক ভালো। আচ্ছা, যেটা বলছিলেন যে বাবা মারা গিয়েছিল 2007-এ, কিভাবে মারা গেল উনি, এবং তারপর আপনার পরিবার কিভাবে এগিয়ে যাচ্ছে? আমার বাবা মারা গেছিল মূলত ওই দুটো কিডনি নষ্ট হয়ে যায়, তারপরে গ্যাংগ্রিন ছিল, একদম ডায়াবেটিস হওয়ার পরে গ্যাংগ্রিন হয়, যেটা পছন্দ হলে কেটে ফেলার মতো উপক্রম হয়। তো এইসব মূলত কিডনি নষ্ট হয়ে গেছিল আর গ্যাংগ্রিন এর কারণে বাবার মৃত্যু হয় আর কি। প্রায় অর্থাৎ মারা যাওয়ার আগে প্রায় 6-7 বছরের মতো অনেক কষ্ট করছে, মানে শারীরিক ভাবে কষ্ট করছে। আচ্ছা, পরিবার কিভাবে চলছে এখন? ওই সময় কে আমার দায়িত্ব নিয়েছে, মা? না, আমার বড় ভাই। আচ্ছা, ঠিক আছে, তারপরে সামনের গল্পগুলো আমরা আপনার কাছ থেকে ধীরে ধীরে শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছে বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকালে। কিবরিয়া এবং জীবন আপনাদের সাথে রয়েছে, আর আজকে আমাদের সঙ্গে আড্ডায় আছেন সাইফুল ইসলাম নেসার। তিনি একজন সমাজসেবী, এসেছেন সেই সুদূর চট্টগ্রাম থেকে। আমরা যে গল্প শুনছিলাম, পরিবারের কথা আমরা জানছিলাম, পরিবার নিয়ে আসলে আর্থিকভাবে জানতে চাচ্ছিলাম এই কারণে যে কি ধরনের পরিবার থেকে আসলে আপনি আজকে এই সমাজসেবার জায়গাটাতে এসেছেন। না, আসলে আর্থিক এত মানে আহামরি অনেক বেশি ছিল তাও না, মোটামুটি ছিল তাও না, মোটামুটি মানে নিম্নবিত্ত পরিবারই বলা চলে। পরিবার বলা চলে। তো বাবার মৃত্যুর পরে বিশাল বড় একটা পারিবারিক দুর্যোগ যে চলে আসছিল। তখন আপনি কিসে পড়তেন বাবা যখন মারা যায়? তখন আমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার। ডিপ্লোমা ফার্স্ট ইয়ার পড়েন। আচ্ছা, তো তখন পুরো ফ্যামিলির হালটা কিন্তু আমার বড় হয়ে ধরছিল। আচ্ছা, উনি কি করতেন? উনি ঢাকাতে একটা ছোট ফার্মেসিতে চাকরি করতেন। ফার্মেসির দোকানে? আপনাদের নিজেদের কি একটা ফার্মেসি ছিল? হ্যাঁ, আমার নিজস্ব ফার্মেসি ছিল যখন আমার বাবা চট্টগ্রাম ছিল। আমরা চট্টগ্রাম থেকে আবার কিন্তু বাড়িতে চলে আসি। বাড়ি মানে কোথায়? ফেনীতে। ফেনী ছাগলনাইয়া কিছুছড়া গ্রাম হচ্ছে আমার বাড়ি। তো যখন ওই ডায়াবেটিস ধরা পড়ে বিভিন্ন ভাবে আমার বাবাকে মানে অসুখ কাবু করে ফেলছে, তখন তো আমরা সব ভাই সমান, আমরা কিন্তু সবাই 1-2 বছরের ছোট বড়। আচ্ছা, তো সেই হিসেবে পারিবারিক ভাবে বাসা বাড়া সবকিছু বহন করা আমার বাবার ইয়া ছিল না। তো বাড়িতে চলে আসছিল। তো আসার পরে অনেকদিন শারীরিক ভাবে কষ্ট করছে। তো এখন মাঝখান থেকে আমার বড় ভাই আবার ছাগলনাইয়া যে আমাদের মুফস্সল ইয়ে আছে, সেখানে একটা ফার্মেসিতে চাকরি করতো। তো ফার্মেসি ওই টাকাটা দিয়েই মানে আমাদের মানে সাংসারিক জীবন চলতো, যেটা না চলার মতো। কারণ দেখা যেত যে টাকা ভাইয়া স্যালারি পাইতো সেটাই বাবার ওষুধে চলে যাচ্ছে। আচ্ছা, আর আমার মেজো ভাইও ছিল, সে একটা গার্মেন্টস এর ছোট জব করতো। তো সেই হিসেবে তখন এত টাকা স্যালারি ছিল না। জি। তো সেই হিসেবে তারই চলতে কষ্ট হয়ে যেত। সে পরিবারে কিছু দিতে পারতো না। না, যতটুকু দিত ওইটা মানে না দেওয়ার মতোই বলা না দেওয়ার মতোই। মানে সেও চেষ্টা করতো দিতে চেষ্টা করতো, কিন্তু সেটা মানে মানে ছিল না আর কি, সামর্থ্য ছিল না। সামর্থ্য ছিল আচ্ছা, না। তো এই যে এরকম একটা পরিবারে আপনি বড় হচ্ছেন এবং একটা বিশেষ ঘটনাও আছে যেটা আজকে আপনাকে সমাজসেবার জায়গাটাতে নিয়ে এসেছে, সেই ঘটনা আমরা একটু পরেই যাই। এমিন লাইফ কি ছিল? মানে বড় হয়ে এটা হব ওটা হব এরকম থাকে না অনেকের? আসলে এমিন লাইফ ছিল আমি আর্মি হব। ওই যে ওইটা দেখতেন হ্যাঁ, ক্যাডেটদের যখন আমি training, ক্যাডেটের আচ্ছা। ইয়ে ছিলাম, মানে ওই এলাকাটা ছিলাম, আমার উঠা বসা মানে স্কুল ফ্রেন্ড, আমি যে স্কুল পড়ালেখা করছি আর্মি অফিসার, মেজরের অফিসারের সন্তানরা, তারপর সার্জেন্টের সন্তানরা সবসময় চোখের সামনেই হ্যাঁ, থাকতো। চোখের সামনে থাকতো। তখন কিন্তু আমি যখন পাসিং আউট হইতো, যখন প্রতি বছর ইয়া দিত, তাদেরকে কমিশন র্যাঙ্ক দিত, তখন কিন্তু আমরা যেতাম ওখানে গিয়ে দেখতাম।
মানে তারা ইয়া করতেছে, অ্যাওয়ার্ড নিচ্ছে, শেখ হাসিনা ম্যাডাম তাদেরকে ইয়া দিচ্ছে, খালেদা জিয়া দিচ্ছে, তারপর রাষ্ট্রপতি ইয়ারা দিচ্ছে, তখন কিন্তু আমরা অনেক ইয়ে হইতাম আমি যে মানে আমাকে হইতে হবে সেই দিন। অনেক তো আশা করি হয় না আর কি, সেটা মানে ভাগ্য ছিল না। আচ্ছা, তো এই যে আপনি আজকে সমাজসেবার একটা বিশেষ জায়গাতে আপনি আছেন, বিশেষ করে হাসপাতালে যারা অজ্ঞাত রোগী তাদের আপনি সাহায্য করে থাকেন, তো এটার বোধহয় একটা বিশেষ ঘটনা আছে যেটা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছিলেন। হ্যাঁ, ঘটনা আসলে আমি যখন চট্টগ্রাম থেকে ফেনী চলে আসি, ডিপ্লোমাটা আমি ফেনীতেই করি, অর্থাৎ ফেনীতে আমি চান্স পাই, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো ফেনী সদর হাসপাতাল থেকে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কিন্তু অনেক কাছাকাছি। তো দেখা যায় না যে যাদের রক্তের প্রয়োজন হয় হাসপাতালে, তারা হোস্টেলে এসে ছেলেদের কাছে রিকোয়েস্ট করে, ভাই আমাকে রক্ত সংগ্রহ করে দেন। তো এভাবেই মানে আসতো। আমি আমার মতো করে চেষ্টা করতাম, বন্ধু বান্ধবরা সকল সহযোগিতা করতাম, ওই লোকটা কিছু করা যায় কি না। এরকম দেখা যায় ডেলি 5 জন 4 জন 2 জন একজন আসতেছেই, কারণ পাচ্ছে তো পলিটেকনিক থেকে আমাদের পলিটেকনিক স্টুডেন্ট যারা ছিল, মানে এখন যারা সবাই আন্তরিক, মানে ব্লাড এর প্রতি বা সদর হাসপাতালে কোনো রোগী যদি একটু ইয়া হয় তাদের প্রতি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতো। তো দেখা গেত যে আমি যেতাম, প্রথম যাওয়াটা কিন্তু আমার রক্ত নিয়ে, অর্থাৎ যখন যাওয়া আসা করতাম তখন দেখতাম যে কিছু লোক বারান্দায় পড়ে আছে, অর্থাৎ একটা অজ্ঞাত মানুষ যখন আসে সে কিন্তু স্বাভাবিক যার গার্জিয়ান আছে তেমন থাকে না। অনেক ধরনের দেখা যায় যে তার ব্লাড অনেক বিভৎস চেহারাও থাকে, কারণ রোড অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট থাকে। দেখা যায় একটা ড্রেসিং করে ফেলে রাখছে, এই বারান্দা দিয়ে রোদ উঠতেছে, তার সূর্য পুরো তাপ তার শরীরে, সূর্যের পুরো তাপে সে মানে একদম ঘামে, মানে বিভৎস একটা মানুষ হয়ে গেছে সে যে একজন মানুষ, সেই জিনিসটা আসলে মানে তার যে কেউ নাই বা কেউ আছে কোনো ধরনের কিছু নেই, মানে পড়ে আছে। হ্যাঁ, কেউ ভাবছে না। তো চিন্তা করলাম আসলে এরকম তো আমি হতে পারতাম। তো তখন থেকে মানে আস্তে 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 তখন তার টাকা পয়সা তেমন ছিল না, আমার সোর্স অফ ইনকাম কিছুই ছিল না, শূন্য হতে যে ভাইয়া গাড়ি ভাড়াটা দিত ওইটা দিয়েই পলিটেকনিক আসতাম। তো যখন যেভাবে তাকে সাপোর্ট দেওয়া যায়, দেখা গেলো তার ফাইলটা নিয়ে ডাক্তার কাছে যাওয়া, ডাক্তার সাথে আলাপ করা, যেসব ওষুধ দেখা গেলো যে আসলে ডাক্তার নার্সদের আন্তরিকতা থাকলেও অনেকগুলা ইয়ার কারণে তাদেরও আশা হয় না, কেন রুগীর থেকেও ডাক্তার নার্সদের ইয়াটা অনেক কম, মানে রোগীর সংখ্যা বেশি সরকারি হাসপাতালে, যে কারণে ডাক্তার নার্সরা ইচ্ছা থাকলেও অনেক কিছুই করতে পারে, মানে করে না সেটা আর কি, সম্ভব হয় না তাদের দ্বারা। দেখা গেলো একটা রুগীর সাথে 3 জন করে গার্জিয়ান আসে, তো দেখা যায় যে এখন গার্জিয়ানদের সাথে কথা বলবে নাকি রুগী দেখবে নাকি অজ্ঞাত রুগী দেখবে, অনেকগুলো ব্যাপার থাকে। আমার এখানে আন্তরিকতার একটা বিষয় আছে, যদি ইচ্ছে করলে পারে সেটাই আর কি। তো এইভাবেই তারপরে আপনার করতাম, এই ওষুধ টষুধ এগুলা বিভিন্ন জায়গাতে ম্যানেজ করে দিতাম, যেগুলা হাসপাতালে তো কিছু অনেক ওষুধ সাপ্লাই থাকে না, যে ওষুধটা দেখা যাবে সাপ্লাই নেই সেই ওষুধটাই তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, মানে যেটা ছাড়া যেমন একটা এগুলো করতে করতে অনেকগুলো মেডিকেলের প্রতি আমার ইয়ে হয়েছে, মানে ফার্মেসি বা ওষুধপত্র, সার্জারি অনেকগুলোর প্রতি আমার অভিজ্ঞতা হয়েছে আর কি। যেমন সেফটিকজন ইনজেকশন একটা আছে, যেটা এক ধরনের অ্যান্টিবায়োটিক মতো কাজ করে, সেফটিকজন ইনজেকশন। এটা একটা দাম মানে এখন বর্তমান মার্কেট রেট 120 থেকে 25 টাকা করে। এটা কিন্তু তার জন্য বিশাল বড় একটা, মানে ওই সময়টার জন্য একটা ভালো একটা, মানে অনেক বড় একটা মেডিসিন। ওইটা তো দেখা গেল যে মেডিকেল হাসপাতালগুলো তো নাই, তখন সেটা আমি বাইরে থেকে কালেক্ট করে দিতাম, করতাম। যখন আমার কাছে কিছু মানে অনেক সময় টাকা টুকা থাকতো, এটা করতাম, নাহলে বাকিতে আমি দিতাম দোকান থেকে, এনে দিয়ে পরে আবার এটা শোধ করতাম। ঠিক আছে, আমরা এই গল্পগুলো ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে শুনবো। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে দর্শক একটু পরে আমরা আবারও ফিরছি। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। আমাদের সাথে প্রথম ঘন্টায় রয়েছেন সমাজসেবী সাইফুল ইসলাম নেসার। হয় কি, ছোটবেলায় বাচ্চারা যা দেখে তা দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়। এই যে আপনি বলছিলেন যে আপনি ক্যাডেটদের দেখেছেন ছোটবেলায়, দেখে মনে হয়েছে আমি আর্মি হব, তেমন কোনো ঘটনা কি আছে যে ছোটবেলায় আপনি হয়তো বাবাকে দেখেছেন বা মাকে দেখেছেন যে তারাও হয়তো সেবা করতেন, তাদেরকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন? আমার বাবা কিন্তু অনেক মানে সহজ সরল মানুষ ছিলেন, আমার মাও তেমন। তো ফার্মেসি থাকা অবস্থায়
আমার বাবাকে অনেক সময় দেখতাম আমি, যখন ওই আমার আমার যে এলাকাটা ওখানে কিন্তু আবার শিপ ব্রেকিং, যারা জাহাজ কাটে সেই মানুষগুলো অনেক বেশি। আর অপরপক্ষে তো আর্মিটাই আছে, জি। থাকে অনেকে। আবার যারা বাসা পায় না তারা বাইরে থাকে। বাইরে থাকে বাসা নিয়ে। তো দেখা যায় কি ওখানে অনেক মানুষই গরিব, মানে একটু থাকতো, মানে আর্থিকভাবে অনেকে তেমন ভালো ছিল না, যারা স্থায়ী বাসিন্দা ছিল। এটাকে হচ্ছে ভাটিয়ারি সমনিপাড়া এলাকা বলে। তো ওখানে দেখতাম যে কোন মানুষ যদি আসতো, ওষুধপত্রে যদি কোনো ধরনের ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতো, আমার বাবা কেউ জানি ব্যাকআপ দিত। এটা মানে কয় ঠিক আছে সময় হলে দিয়েন, ওষুধ দিয়ে দিত তাকে, মানে কোনো সময় বাধাইতো না, মানে বাকি দিব না এই ধরনের কোনো কিছু আমার বাবা থেকে আমি শুনি নাই। আর সবচেয়ে একটা কথা আমার মনে পড়ে যে একটা পাগল মহিলা আমাদের ওই এলাকাটা ঘুরতো। মানে কে বা কারা মনে হয় যে একটা কোপ, আমি এখন আমার খেয়াল আছে এটা হচ্ছে হাঁটুর নিচে পায়ের কোপটা ছিল, দায়ের মেবি দায়ের বা এই ধরনের কোপ কিছু নয়, এবং এটা অনেক লেন্থি হয়ে গেছিল। ওরে বাবা, যে কারণে ডিপ যেটাকে বলে। হ্যাঁ, ডিপ হয়ে গেছিল, পুজ বের হচ্ছিল এবং গন্ধ, এক ধরনের বিকট গন্ধ। তো দেখতাম যে আমার বাবা আবার ওই জাহাজের যে ডেড শিপ গুলো আছে ওখান থেকে প্রতিটা স্টোর কিন্তু টেন্ডার হয়, মেডিকেল আইটেম, তারপরে আপনার প্লেট, মানে প্লেট বলতে যেটা লোহা বলে, এগুলোকে সম্পূর্ণ আলাদা আলাদা করে টেন্ডার হয়। প্রতিটা জাহাজ কাটার আগে এগুলো সবকিছু টেন্ডার হয়, জি। ফার্নিচার সবকিছু টেন্ডার হয়। তো আমার বাবা কিন্তু জাহাজের ওই ওষুধের টেন্ডারটা নিত, যেখানে ওই ফরেন যারা ক্যাপ্টেন থাকতো তারা ওখানে যে মেডিসিন ব্যাকআপটা পাইতো, ওখানে একটা মেডিকেল হলই আছে, এক ধরনের মেডিকেল আছে, ওখানে সার্জারি আছে, অপারেশন করা যায়, সবকিছু করা যায় একটা মাদার ভেসেলে। তো ওই ধরনের ইয়াগুলা আমার বাবা টেন্ডার নিত। টেন্ডারটা অত বড় ছিল না, মানে ওই সময় 15,000, 20,000, 25,000 টাকা হলে ভালো একটা টেন্ডার, মানে টেন্ডার পাওয়া যেত। হ্যাঁ। তো ওখানে ওই ইনজেকশন এটাও মনে আছে যে পাগলটাকে যে ইয়াটা দিছিল মেডিসিনটা, এটা পেনিসিলিন ইনজেকশনের পাউডার। ওই মহিলাটাকে আনতো, এনে সে চলে যেত। তো আমার বাবা এরকম আরেকদিন আনছে, এনে, মানে মহিলাটা চলে যেত আবার। সে তো পাগল, তার তো Right. এটা সেন্স নাই। রাইট। কিন্তু আমার বাবা তো করতেছে, খারাপ লাগছে বিদায়। তো আমার বাবা তাকে বাঁচছিল, আমার মনে হয় আমাদের ফার্মেসির সামনে রাস্তার উপর একটা শিল করে রাজ করে যাচ্ছিল, ওটার ডানাগুলো অনেক শিকড়গুলো ছড়াই গেছিল। ছোট্ট একটা রশি তাকে বাঁধছিল, আমি দেখছিলাম। এবং তাকে ওই ক্ষতস্থানটা করে ওয়াশ করে, মানে পেনিসিলিন সহ দিচ্ছে, এবং ওষুধ তো সে খেতে পারে না, মানে সে তো খায় না ইনফ্যাক্ট। খায় না, সে তো মানসিক ভাবে আক্রান্ত, সে তো এগুলো ফিল করতেছে না যে তারা তো বড় একটা কিছু হয়ে যাচ্ছে। তো আমার বাবা তাকে ইনজেকশনও দিত, আবার কোথায় চলে যেত, আবার তাকে ধরে ধরে আনতো, আবার ইনজেকশন একটা দিত। তো এই মুগল করতে করতে তখন দেখতেছ না, তখন ওই মহিলাটাও আমার বাবার প্রতি একটু ইয়ে হয়েছে, তখন সে নিজেই আসতো। বাহ। হ্যাঁ, ওই আমাদের পাশে আবার একটা ওই আলমগীর স্টোর ছিল, কুলিং কর্নার, আলমগীর কুলিং কর্নার, ওখানে ব্রেড, পাউরুটি, কলা টলা বিক্রি করতো। তো আমার বাবা তাকে ইনজেকশন দেওয়ার আগে খাওয়াইতো। তো অন্তত ইনজেকশন না দেওয়ার লোভে হলেও খাওয়ার লোভে আসতো, মানে টাইমিং একটা ইয়া ছিল। পেনিসিলিন ইনজেকশনের প্রতি 6 ঘন্টা পর পর সেপটিক ইনজেকশনটা দিত আর কি। তো সে আসতো, তো এইভাবে করে করে সে তখন আমার ভিতর একটা ইয়ে হয়েছে যে মানে আসলে আমার বাবাটাই আসলে এবং আপনি কি ওই সাকসেসটা দেখেছেন যে ওনার দাগটা ধীরে ধীরে শুকায় যাচ্ছে, উনি একটু সাকসেসটা দেখতে পারি নাই, কিন্তু তার ইমপ্রুভ যে হচ্ছে সেটা পর্যন্ত আমি দেখতে পারছি। আচ্ছা। এরপরে জানি সে আবার কোথায় চলে গেছে আর দেখি নাই। এটাই মানে আমার স্মরণ করা, এটা তো অনেক বছর হয়ে গেছে, স্মরণ করার মতো একটা ঘটনা আর কি। মানে বাবার ভিতরেও এই জিনিসটা ছিল যে মানুষকে সাহায্য করা। হ্যাঁ। ঠিক আছে, তো আপনি যেটা বলছিলেন যে আপনি বিভিন্ন হাসপাতালগুলোতে ব্লাড দিতে গিয়ে এরকম রোগীদের দুর্দশা দেখতেন, কিন্তু আপনি কবে মনস্থির করলেন বা আপনার জীবনের প্রথম কাজটা আসলে কি, যেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন? যখন আমার বাবা মারা যায়, আমরা যতটুকু জানি যে জীবনের অনেক সত্য কিন্তু খুব মর্মান্তিক, এবং আপনার বাবা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, যে মানুষটি একটা সময় অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে। আপনি একটু শান্ত হয়ে বলুন, কারণ আপনার এই গল্পগুলো হয়তো আমাদের স্ক্রিনের সামনে যারা দেখছেন তাদের অনেককে অনুপ্রাণিত করবে। আমরা একটা জিনিসই বারবার বলতে চাই দর্শক, যে মানুষকে সাহায্য করার জন্য আসলে নিজের ব্যাপক অর্থ সম্পদের প্রয়োজন হয় না, শুধুমাত্র সদ ইচ্ছা থাকলেই সেটা সম্ভব।
যারা একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমাদের সাথে আছে, এবং ওর সম্পর্কে যারা আপনারা প্রথম থেকেই দেখছেন বা জানছেন, ও নিজের আসলে তেমন কিছুই নেই, তারপরও এই যে মানুষগুলোর পরিচয় নেই, যে মানুষগুলো সম্পর্কে আমরা জানি না, হাসপাতালের একেবারে বারান্দায় পড়ে থাকে, এরকম অসংখ্য রোগীকে সে বিগত কিছু বছর যাবৎ সেবা দিয়ে যাচ্ছে, এবং তাদের সংখ্যা 600-র উপরেও। তাদের কিছু কিছু গল্প আজকে আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, বলুন। তো যখন বাবার প্রথম ডায়াবেটিক্স ধরা পড়ে, তখন মোটামুটি ওখানে চট্টগ্রামে ট্রিটমেন্ট করতাম, তখন দেখতেছি আসলে বেড়ে যাচ্ছে। তখন ডাক্তার বলছে যে ফিজিক্যাল ট্রেনিং একটু করা দরকার, দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি গুলো করা দরকার। তো ধীরে ধীরে বাবা যখন আস্তে আস্তে দেখতেছে না আমার দ্বারা সম্ভব হচ্ছে না, মানে চিটাগাং শহরের থেকে কিছু করার মতো, তখন বাড়িতে আমরা শিফট হই। তো বাবা যখন পুরো ইয়ে হয়, তখন কিন্তু আমাদের পারিবারিকভাবে অনেক আমরা ফাইন্যান্সিয়াল দুর্বল ছিলাম। জি। এখনো যে অনেক সবল তা না, মানে তুলনামূলক অনেক ইয়ে ছিল, যে ভাইয়ের সামান্য ইয়ে দিয়ে আমার নিজের পড়ালেখা সবকিছু মিলে। তো যখন দেখা গেল যে ভালো একটা ডাক্তার দেখাতে হলে যেখানে বাবাকে প্রাইভেট দেখানো দরকার, সেখানে আমরা সরকারি দেখাতে হচ্ছে। জি, এবং এই ঘটনা আপনাকে অনেকখানি অনুপ্রাণিত করেছে। আমরা এই ঘটনাটা শুনবো ছোট করি, তবে তার আগে একটু মাছরাঙা সংবাদটা জেনে আসি। দর্শক, মাছরাঙা সংবাদ জানার জন্য এই মুহূর্তে আমরা যাচ্ছি নিউজ স্টুডিওতে। দর্শক, মাছরাঙা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম রাঙা সকালে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন মেরিল মিল্কসোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL rangasakal@mazranga.tv। দর্শক, কথা হচ্ছিল সমাজসেবী সাইফুল ইসলাম নেসারের সাথে। জি, আমরা যে ঘটনায় ছিলাম, যে বাবার বিনা চিকিৎসায় আপনার বাবা মারা যান, হ্যাঁ, সেখান থেকে আপনি অনুপ্রাণিত হন। প্রথম কোন ঘটনাটা মনে আছে কি, যে ঘটনাটা আপনি ঘটালেন, মানে ইনফ্যাক্ট সেবায় হাত শুরু করলেন? আসলে প্রথম ঘটনা তো স্পেসিফিকলি তেমন ইয়ে নাই, কিন্তু মানে অনেক ঘটনার ভিতর কিছু ঘটনা মনে আছে। একটু শুনি আমরা ধারাবাহিকভাবে। একটা মনে আছে যে রোজার, অর্থাৎ আমি তখন ফেনীতে থাকতাম। ফেনী থেকে কিন্তু আমার এই কাজটা শুরু, ফেনী সদর হাসপাতালে। তো ওইখানে ফেনীটা এমন একটা জায়গা যে ওখান থেকে অত বাংলাদেশের মিডল পয়েন্ট ধরতে গেলে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়া যায়, ফেনী থেকে নোয়াখালীর দিকে যাওয়া যায়, ফেনী থেকে হিল ট্যাক্স হইতে রামগড়, তারপরে খাগড়াছড়ি এদিকে যাওয়া যায়, আবার এদিক দিয়ে ঢাকা যাওয়া যায়। ফেনীতে মানে মলম পাটির উপক্রমটা একটু বেশি ছিল, উপদ্রবটা। বিশেষ সময় এটা হচ্ছে ফল ফ্রুটের সময়, মানে অজ্ঞাত রোগীটা ওখানে বেশিরভাগ পেশেন্ট আসতো মলম পাটি, আর রোড অ্যাক্সিডেন্ট তো আসতোই। মলম পাটির সংখ্যাটা বেশি ছিল। তো তখন একজন মানে আমার বেশিরভাগ পেশেন্টই ছিল মলম পাটির পেশেন্ট। একটা পেশেন্ট সে রোড অ্যাক্সিডেন্ট, রোজার ঈদের 2 দিন আগের কথা। বাড়ি থেকে মানে অফিস থেকে মানে সে স্যালারি তুলে বোনাস টোনাস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তো পদুয়া বাজার বলে, ওই পদুয়ার পরে এটা হচ্ছে ফেনীর লাস্ট সীমানা। জি। সে কিন্তু ঢাকা ফেনীতে আসতেছিল। তো সেই মুহূর্তে সে মলমপাটিতে আক্রান্ত হয়, মানে মলমপাটি যে ইয়াটা চিন্তাই করে আর কি। হ্যাঁ, চিন্তা করে তার মোবাইল, টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। মাত্রাটাও একটু বেশি ছিল, মলম দেওয়ার মাত্রাটা বেশি ছিল, যে কারণে সে তার সেন্স হারা ফেলে। তার কাছে মোবাইল, টাকা পয়সা কিছুই নেই। তখন সেভাবেই তো হাসপাতাল পড়ে থাকা। হাসপাতালে থেকে আমাকে ফোন করে আমি যাওয়া। এরপরে দেখা গেল যে রোজাটা ঈদ তো চলে আসতেছে, লোকটার জ্ঞান ফিরতেছে না। তখন আমার ভিতরে আমিও তো বাড়িতে যাব ঈদ করতে, মানে আমি একটা মানে অনেক ধরনের প্রবলেমে পড়ে যাচ্ছি তখন। মানে আমার প্রবলেম না, মানে ওই লোকটা যে প্রবলেম, তাকে তার জ্ঞানটা ফিল্ডে তো একটা ব্যবস্থা করে দিতাম। এমন সময় জ্ঞান ফিরছে তার চাঁদ রাতের দিন জ্ঞান ফিরছে।
তো সে হচ্ছে পেশায় মানে গভর্নমেন্ট ফরেস্টের কিছু জব করতো। তো তখন মানে আমি তার যখন একটু একটু জ্ঞান ফিরছে, আমি একটা জিনিস বুঝতে পারতাম যে আসলে একটা মানুষের জ্ঞান কখন ফিরতে পারে। অত অজ্ঞাত মরণ পার্টি একটা 2 দিন 3 দিন একটা ইয়া থাকে, 2 দিন পরে তাদের আস্তে একটু ইয়ে আসে, সেই জিনিসটা আমি বুঝতে পারতাম। মানে এগুলো করতে করতে সেই জিনিসটা মানে একটু একটু বোঝা যেত আমার কাছে। আমিও ধারণা করে নিছি যে আজকে তার কিছু মানে হইতে পারে, মানে জ্ঞানটা ফিরে আসতে পারে। তো সেই কারণে কিন্তু আমি সন্ধ্যায় আর বাড়িতে যাইনি, মানে চাঁদ রাত আমি বসে আছি কিন্তু। পরের দিন ঈদ। হ্যাঁ, পরের দিন ঈদ আমি বসে আছি চাঁদ রাত। ওই লোকটার জন্য যদি জ্ঞান ফিরে তাহলে সে কোথায় যাবে, মানে তার জন্য তো এমন হতে পারে ফ্যামিলি অপেক্ষা করতেছে। তো তখন পর্যন্ত তার আমি বিস্তারিত ঘটনা জানি না। তো যখন জ্ঞান একটু একটু ফিরছে আর কি, তখন আমি বলছি কি আঙ্কেল আপনার বাড়ি কোথায়, আপনি কি আমার সাথে কথা বলার মতো কি ইয়ে আছে কিনা, বলতে পারবেন আমার সাথে। দেখতেছি যে না, মানে সে কথাগুলো লাইনে বলতেছে। অনেক সময় আবার কিন্তু কথা বলে, কিন্তু কথাগুলো গোছানো থাকে না, যে কারণে আইডেন্টিফাই করা গুলো সহজ হয়। মুশকিল। হ্যাঁ, তো বলতেছে যে হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারতেছি, আপনি আমাকে। আমি বলছি আমি আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি লক্ষ্মীপুর। এটা হচ্ছে কি একটা চর বলছিল, চর জগবন্ধু না কি একটা এলাকা। তো আমি আপনি কি করেন, কই যে আমি বন